তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে শোনা যাচ্ছে? একটু কনফার্ম করো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। জি স্যার, শোনা যাইতেছে। আচ্ছা, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আর লেট করব না, যেহেতু তোমাদের আগেই বলছিলাম রেডি হয়ে নক দেওয়ার জন্য। তো হোপফুলি যারা জয়েন করছো তারা তো করছে, এবং বাকি যারা আছে ওরাও হয়তো দ্রুত জয়েন করে ফেলবে। তোমাদের স্মৃতিবিদ্যাটা আমি চেষ্টা করব একটু কম সময়ের মধ্যে দ্রুত শেষ করার জন্য, আর ম্যাক্সিমাম যে এরিয়াটা স্মৃতিবিদ্যার এইচএসসির জন্য প্লাস অ্যাডমিশনটাকে মাথায় রেখে পুরো অংশটা কভার করার জন্য। তো এটার জন্য আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে, অলরেডি তোমাদের প্রথম দুইটা লেকচারের নোট দিয়ে দিছি, হ্যান্ড নোট যেটা আর কি। ওই হ্যান্ড নোটটা ধরেই পড়াবো। যেহেতু এটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের যেটা করতে হবে, এখানে অনেক কিছু আমি হয়তো লিখে বুঝাবো না, সরাসরি হ্যান্ড নোট থেকে বুঝাই দিব। তো তোমরা এই হ্যান্ড নোট থেকে আবার তোমাদের খাতায় আলাদাভাবে নোট করবা। আহ তাহলে তোমার লেখাটা হবে, কারণ এখানে যেহেতু পড়ানোর ক্ষেত্রে আমি হয়তো শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো যখন সলভ করব সেটা হয়তো তুমি আমার সাথে সাথে লিখতেছো বা আমার সাথে সাথে লিখবা। থিওরিটিক্যাল যে অংশগুলা, এই অংশগুলা পুরাটা হয়তো তোমার এখন লিখতে হবে না, কিন্তু ভালো করে বুঝে নিবা। বাট খাতায় নোট করে এইটা আবার আমাকে ফিডব্যাক দিতে হবে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা মানে আজকের ক্লাসের যে পড়াটা, এটা চেষ্টা করবা আজকে কালকে এই 2 দিনের মধ্যে কমপ্লিট করার জন্য। বাই এনি চান্স যদি কমপ্লিট না হয়, যেহেতু আজকের এই অংশে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে বা 20+, যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে একদিন আরো বেশি সময় নিবা, যে স্যার আরেকদিন সময় লাগবে, বাট পড়াটা কমপ্লিট করে আলাদা একটা খাতায় স্থিতিবিদ্যার জন্য একটা খাতা করবা, বা বলবিদ্যার জন্য একটা করতে পারো, মোটামুটি একটু মোটা হলেই হবে। দুইটা অধ্যায়, অষ্টম অধ্যায় নবম অধ্যায়। তো তোমার এই টাইপ ভিত্তিক নোট করে আমাকে আবার ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের মিউট করা আছে, যখন কথা বলার প্রয়োজন হবে আনমিউট করে নিতে হবে। ঠিক আছে, বলবিদ্যার এই অংশটা, এটা একটা ফ্যাক্ট হচ্ছে, কলেজে সাধারণত এটা শেষের দিকে করানোর ফলে দেখা যায় অতটা ডিটেলস করানো হয় না। আর এই জায়গাটা, এই কারণে দেখা যায় তোমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এই অধ্যায়টা মনে হয় কঠিন। তো এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো হয়তো একটু কঠিন, এটা ঠিক। বাট তুমি যদি ভালো করে বুঝে পড়তে পারো, যেহেতু ফিজিক্সেও কিছুটা এই ধরনের বিষয়গুলো তুমি পড়ে থাকো, তাহলে আশা করি তোমাদের কাছে খুব একটা কঠিন লাগবে না। এটাগুলো এক, আর দুই হচ্ছে যে এই অধ্যায়গুলা, যে অধ্যায়গুলা নর্মালি সবার কাছে কঠিন মনে হয়, সবাই কিন্তু এই অধ্যায়গুলোতে সময় কম দেয়, যে কারণে সবারই কম বেশি দেখা যায় দুর্বলতা থেকে যায়। তো অ্যাডমিশনের ক্ষেত্রে এই অধ্যায়গুলাই কিন্তু আবার ডিফারেন্স তৈরি করে। তো এই জন্য তোমাদের নির্বাচনী পরীক্ষা পিছায় যাওয়ার কারণে ধরে নেওয়া যায়, বা আমরা ধারণা করতে পারি হয়তো এসএসসির যে ডেডলাইনটা ছিল সেটাও হয়তো কিছুটা পিছাবে। তাহলে তুমি তোমার যে এক্সপেক্টেড টাইম যেটা ছিল তার থেকে কিছু সময় হলো তুমি বেশি পাচ্ছ। তো এই ক্ষেত্রে তো এইটা কাজে লাগানো উচিত। তো আমার মনে হয় যে যে অধ্যায়গুলা কম্পারেটিভলি একটু কঠিন বা এবং ম্যান্ডেটরিলি অ্যান্সার করতে হয়, ওই অধ্যায়গুলা এখন একটু সময় দিয়ে তোমাদের পড়া উচিত। সেকেন্ড পার্টের খ বিভাগে 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন থাকে, তোমাকে কমপক্ষে তো 2টা অ্যান্সার করতেই হবে। এর মধ্যে কনিক্স থেকে প্রশ্ন যেটা আসবে ওটা হয়তো তুমি পারবা, সম্ভাবনা পরিসংখ্যান থেকে আসলো ওটা পারলা। বাই এনি চান্স যদি কনিক্সটা ছুটে যায়, তখন তো তোমাকে স্মৃতিবিদ্যা বা গতিবিদ্যা থেকে অ্যান্সার করতে হবে। আহ বা ক বিভাগ থেকে যদি কোনো একটা কঠিন হয়, এজন্য খ বিভাগে 4টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় তোমাকে ভালো করে পড়তেই হবে। সেটা একটা কনিক্স, জ্যামিতির অংশটা, এটা তুলনামূলকভাবে সহজ। তারপরে সম্ভাবনা পরিসংখ্যান এটা পড়লা। এখন স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা এই দুইটার মধ্যে একটা কিন্তু ভালো করে না পড়লে ফুল অ্যান্সার করার ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যেতে পারে। এজন্য এই অধ্যায়টাতে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আমি যেটা করব তোমাদের, সেটা হচ্ছে অনেক ক্লাসিফাইড ভাবে জিনিসটাকে তোমাদের সামনে উপস্থাপন করব। তো আশা করি জিনিসটা একবারে সহজ হবে, সহজ মনে হবে তোমার কাছে, এবং কঠিন লাগার কোনো অপশন থাকবে না ইনশাল্লাহ। দেখা যাক, কঠিন লাগলে আমাকে জাস্ট ফিডব্যাক দিবে যে স্যার কঠিন লাগতেছে বা পারতেছি না, হোয়াট এভার। আমাকে একটু ক্লোজ কোঅর্ডিনেশন করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে যেভাবে পড়ানো হচ্ছে বা যেভাবে তোমাকে বোঝাচ্ছি এইটা এনাফ কিনা। তাহলে চলো আমরা পড়ায় যাই। তো
ইনিশিয়াল কিছু আলোচনা আছে যে আহ, বলবিদ্যা কি, সেখান থেকে দুইটা ভাগ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, হাবিজাবি, এই যে কথাগুলা এগুলো আমি স্কিপ করতেছি। কারণ ফিজিক্সে তুমি মোটামুটি ভাবে এগুলার প্রাথমিক কিছু ধারণা পেয়ে আসছো, বা মোটামুটি ভাবে এগুলো জানা আছে। তো এগুলো আলোচনা করে সময় নষ্ট করবো না, আমি সরাসরি হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর জন্য বা যেই বিষয়গুলা জানার মাধ্যমে আমরা টাইপ ভিত্তিক প্রবলেম গুলো সলভ করতে পারবো, তো প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে শুধুমাত্র ওই বিষয়গুলাই আলোচনা করব। বাই দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার দেখা যাবে আমাদের সবই জানা হয়ে গেছে, বাট একটু ক্লাসিফাইড ভাবে হবে। তো প্রথম যে টাইপটা, এটা হচ্ছে দুইটা বলের লব্ধি সম্পর্কিত যে ধারণা, সেই ধারণা সম্পর্কিত যে বেসিক, সেই বেসিক গুলো আজকে আমরা দেখবো। এই ধারণা সম্পর্কিত যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় আসছে এবং তোমার টেক্সট বই আছে, রূপন্তিটাকে এখানে মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে, যেটা তোমরা ব্যবহার করো। তো ওই প্রশ্নগুলা বা ওই যে ইগুলা তোমার থিওরি গুলা, ওগুলাই মোটামুটি ভাবে আলোচনার মধ্যে থাকবে। তো এখন এই টপিক থেকে প্রথম যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে সমবিন্দু বল বলতে আসলে কি বোঝায়। তো এই বিষয়টা এটা পরীক্ষায় আসবে না যে সমবিন্দু বল কাকে বলে, বা আসলেও সেটার সম্ভাবনা খুবই কম। এটা জাস্ট কনসেপ্টটা তোমাকে নিতে হবে যে একটা বিন্দুগামী যে বল, সেখানে যদি একাধিক বল থাকে তাহলে সেটাকে সমবিন্দু বল বলা হয়। তো এইটা তোমার দুইটা পার্সপেক্টিভ থেকে হইতে পারে। একটা হচ্ছে সমতলীয় এবং সমবিন্দু, আরেকটা হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন তলে কিন্তু সমবিন্দু। এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তোমার ধরো তোমাদের টেবিলের উপর তিনটা বা চারটা কলম যদি তুমি পাশাপাশি রাখো, এবং একটা বিন্দুতে যদি সেটাকে তোমার মার্কস করা হয়, তুমি নিজে এই জিনিসগুলা একটু প্র্যাকটিক্যালি করে দেখবা। তাহলে ওই যে যে বিন্দুতে সবকটা কলম তুমি একত্র করে রাখলা, ধরো এটা একটা কলম, এখানে এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, এরকম চারটা কলম একটা জায়গায় রাখলা, তাহলে এই যে বিন্দুতে যেখানে গিয়ে কলমের মাথাগুলো একত্র হলো, এই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু। আর চারটা কলম যদি আমরা বল হিসেবে চিন্তা করি, তাহলে এটা এই বলগুলোকে বলা হবে সমবিন্দু বল। যখন এটা তোমার টেবিলের উপর আছে, তখন হলো একটা তলের উপর আছে সবগুলা, তখন এটাকে বলা হবে সমতলীয় এবং সমবিন্দু। এখন যদি ধরো ডাইমেনশন আলাদা আলাদা হয়ে যায়, যেমন ধরো এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর একটা, তো এরকম যদি হয় তখন কিন্তু তারা একটা তলের উপর না, তাদের অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তখন সেটাকে বলা হবে মানে ভিন্ন ভিন্ন তলে বলগুলা থাকবে। কিন্তু যেহেতু একটা বিন্দুতে, যেমনটা এখানে দেখানো হয়েছে, একটা বিন্দুতে যেহেতু সেটা ক্রিয়া করতেছে, তখন সেটাকে বলা হয় সমবিন্দু। মূল কথা যেটা, যখন একাধিক বল একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, তখন সেই বলগুলাকে বলা হয় সমবিন্দু বল। সেটা একটা নির্দিষ্ট তলে হইতে পারে, অথবা নির্দিষ্ট তলে না হয়ে ভিন্ন ভিন্ন তলে হইতে পারে। আচ্ছা, এরপর আসা হচ্ছে বলের লব্ধি। এই লব্ধি নিয়ে আমরা মূলত কাজ করব। তা এই লব্ধিটার তিনটা পার্সপেক্টিভ থেকে আমরা জানবো। এক নম্বর হচ্ছে একই দিকে কার্যরত দুইটা সমবিন্দু বলের লব্ধি। দুইটা বল যদি একই দিকে ক্রিয়া করে, তখন কি হয়? দুইটা বলের লব্ধি একত্র হয়ে যায়, মানে বল দুইটা সমষ্টিগতভাবে কাজ করে। যেমন ধরো একটা চেয়ারকে তুমি ধাক্কা দিচ্ছ, 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছ, এবং আরো একজন ধাক্কা দিচ্ছে, আহ, তোমার ছোট ভাই বা তোমার ফ্যামিলি মেম্বার আরেকজন এসে ধাক্কা দেওয়া শুরু করলো, ও 5 নিউটন বলে ধাক্কা দেওয়া শুরু করলো, তখন চেয়ারটা কিন্তু আর ওই 5 নিউটন বল তার উপর থাকবে না। দুইজনের বল যদি একই দিকে ধাক্কা দাও, তাহলে দুইজনের বল মিলে চেয়ারটা দেখবে আরো দ্রুত চলা শুরু করছে। তো এই ধরনের যে সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? যেমন এখানে বলছে এ বিন্দুতে কার্যরত পি ও কিউ বলের কার্যরেখা এ বি। আচ্ছা, এই যে ক্রিয়া রেখা, বলের ক্রিয়া রেখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে আমরা যদি বলি এ থেকে বি এর দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা ক্রিয়া রেখাটা হচ্ছে এ বি। এই যে পি বলটা এ থেকে বি যেদিকে আছে ওই দিকে ক্রিয়া করবে, বা এ বি রেখা বরাবর ক্রিয়া করবে। তো ক্রিয়া রেখা যদি পরিবর্তন হয়, তখন তার দিকটা পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে এ বিন্দুতে কার্যরত পি ও কিউ বলের ক্রিয়া রেখা হচ্ছে এ বি, এ থেকে বি এর দিকে, এদের লব্ধির মান হবে পি প্লাস কিউ। মানে এটার একেবারে সামারি আকারে যদি বলি, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে দুইটা বল যখন একই দিকে ক্রিয়া করে, তখন তাদের লব্ধিটা হয় ওই দুইটা বলের সমষ্টি, সমষ্টিগত ভাবে। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, দ্বিতীয় পার্সপেক্টিভ যেটা, যদি বিপরীত দিকে ক্রিয়া করে, তখন বড় বল থেকে ছোট বলটা মাইনাস হয়ে যায়। যেমন ধরো একটা বস্তু, সেটা যে কোনো ধরনের বস্তু হইতে পারে, তুমি 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছ পূর্ব দিকে, আর তোমার বিপরীত দিকে আরেকজন হলো 15 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, তাহলে ওই বস্তুটা কার দিকে যাবে বলো তো?
আনমিউট করে নাও। তুমি ধাক্কা দিচ্ছ ধরো দক্ষিণ দিকে, আর 5 নিউটন বলে। আর তার বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে 10 নিউটন বলে। তুমি দিচ্ছ হলো ধরো সাউথের দিকে, দক্ষিণ দিকে। আর তাহলে সে দিচ্ছে হলো উত্তর দিকে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? স্যার উত্তর দিকে। উত্তর দিকে যাবে, হ্যাঁ, গুড। এটা বলতে তোমাদের এত সময় লাগলে হবে? তোমাদের যদি নয়েজ প্রবলেম না থাকে আনমিউট করে রাখো, সমস্যা নাই। মিউট আনমিউট করতে সময় লাগে কিছুটা, অনেক সময়। আচ্ছা, এই যে ধরো তুমি ডিসাইড করলা যে উত্তর দিকে যাবে, কিসের কিসের ভিত্তিতে ডিসাইড করলা? কারণ উত্তর দিকে যে বলটা ক্রিয়া করতেছে এই বলটা হচ্ছে 10 নিউটন, আর দক্ষিণ দিকে যেটা ক্রিয়া করতেছে এটা হচ্ছে 5 নিউটন। তো এই যে ধরো তোমার মধ্যে যে পারসেপশনটা আসছে, এটাই হচ্ছে এই যে বিপরীত রেখার, মানে একই রেখার বিপরীত দিকে কার্যরত বলদ্বয়ের লব্ধির যে পারসেপশনটা সেটা। মানে বড় বল থেকে ছোট বলটা বাদ দিতে হবে। তাহলে যে বস্তুটার কথা বলা হয়েছে, ধরো এরকম একটা বস্তু যদি থাকে, এই বস্তুটা 5 নিউটন বলে বা 5 নিউটন বল তার উপর থাকবে, এবং সে অতটুকু বল নিয়ে সে হলো উত্তর দিকে ক্রিয়ারত থাকবে। তাহলে 5 কেন হইলো? এই যে 10 থেকে এই 5টা মাইনাস হয়ে গেছে, বাদ হয়ে গেছে বিপরীতমুখী হওয়ার কারণে। আচ্ছা, তাহলে আমরা দুটা জিনিস দেখলাম, একটা হচ্ছে বল একই রেখার উপর ক্রিয়া করবে, একটা হচ্ছে দুইটা বল একই দিকে, আরেকটা হচ্ছে দুইটা বল পরস্পর বিপরীত দিকে। যদি একই দিকে থাকে তখন বল দুইটার লব্ধি কি হবে? নুসরাত বলো। যদি দুইটা বল একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি কি হবে? স্যার লব্ধি যোগ করতে হবে এটা। যোগ করতে হবে, যা সিম্পল, দুইটা সমষ্টি হবে। আর যদি বিপরীত দিকে থাকে তাহলে লব্ধি কি হবে? বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা হলো একই সরল রেখার উপর যখন আছে তখন। এখন যদি ভিন্ন ভিন্ন রেখায় কার্যরত থাকে তখন কি হবে? এটা হচ্ছে আমাদের থার্ড বা শেষ যে কনসেপ্টটা এই লব্ধির সাথে সম্পর্কিত। তো এইটার জন্য আমাদের সামান্তরিক সূত্র ব্যবহার করতে হয় লব্ধি বের করার জন্য। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, দেখো এখানে শুরু থেকে, ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত যা বলছি। এক নম্বর হচ্ছে সমবিন্দু বল কি? সমবিন্দু বল হচ্ছে যে একই বিন্দুতে কার্যরত একাধিক বল যদি থাকে তখন তাকে আমরা বলি সমবিন্দু বল। দুই নম্বর হচ্ছে বলের লব্ধি। বলের লব্ধির ক্ষেত্রে দুইটা টাইটেরিয়া। একটা টাইটেরিয়া হচ্ছে যখন একই রেখার উপর থাকবে, আরেকটা হচ্ছে একই রেখার উপর থাকবে না। একই রেখার উপর থাকলে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, যে তারা আহ একই দিকে ক্রিয়ারত, আর হচ্ছে পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত। যদি একই দিকে ক্রিয়ারত থাকে তখন যেটা হবে সেটা হচ্ছে দুইটার সমষ্টি হবে তাদের লব্ধি। আর যদি বিপরীত দিকে ক্রিয়ারত থাকে তাহলে বড় বল থেকে ছোট বলটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে যা থাকবে সেটা হবে আমাদের লব্ধি। আর যদি একই রেখার উপর ক্রিয়ারত না থাকে তখনই আমাদের সামান্তরিক সূত্রের সাহায্য নিতে হয় লব্ধি বের করার জন্য। এই সামান্তরিক সূত্রটা আমরা এখন দেখব। আচ্ছা, তার আগে বল সংযোজনের ত্রিভুজ সূত্র, এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে দেয় বা দিতে পারে। এটা খুবই সহজ, কঠিন কিছু না। একই বিন্দুতে তোমরা ভেক্টরে যেটা পড়ছো অলমোস্ট সেম। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত বাহু দ্বারা সূচিত হলে বল দুটির লব্ধির মান, মান ও দিক ত্রিভুজটি বিপরীত বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। আচ্ছা, এটা সহজভাবে বুঝাইতে চাইলে তোমাদের একটা চিত্র এঁকে দেখাই। সাপোজ এইটা আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমরা এ বি সি এর মাধ্যমে করলাম, শনাক্ত করলাম। আচ্ছা, এখন তোমার বল সংযোজনী ত্রিভুজ সূত্র বলতেছে যে একই বিন্দুতে ক্রিয়ারত বলের, দুইটি বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা সূচিত করা হলে, তাহলে ধরো এই যে পি এবং কিউ, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল, এটাকে আমরা পি কে সূচিত করলাম এ বি বাহু বরাবর, এটা হচ্ছে পি। আর কিউ কে সূচিত করলাম বিসি বাহু বরাবর, এটা হচ্ছে কিউ। তাহলে এখন যদি এরকম করা হয় তাহলে কি হবে? তাদের লব্ধিটা আমরা কিভাবে পাবো? তাদের লব্ধি হবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত। তাহলে বিপরীত ক্রমে গৃহীত মানে কি? তুমি এ থেকে বি তে যাচ্ছ, বি থেকে সি তে যাচ্ছ, তাহলে বিপরীত ক্রমে হচ্ছে এ থেকে সি, তাহলে লব্ধি হবে এসি। এটা হচ্ছে বল সংযোজনের ত্রিভুজ সূত্র। খুব সহজভাবে মনে রাখবা যে একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল, এই যে এরকম দুইটা বলের কথা বলছে, যে দুইটা বল একই বিন্দু, সমবিন্দু বল, একই বিন্দুতে ক্রিয়ারত। তাহলে এরকম দুইটা বলকে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দ্বারা একই ক্রমে, একই ক্রমে বলতে যে এ থেকে বি, বি থেকে সি, অথবা এ থেকে সি, সি থেকে বি, এরকম হবে।
স্মুথলি যাবে আর কি, যেমন তুমি ঘাটাইল থেকে টাঙ্গাইল গেলা, টাঙ্গাইল থেকে ঢাকা গেলা, এরকম। আচ্ছা, যদি সূত্রিত করা হয় তাহলে ওই স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত হবে তোমার লব্ধি। তাহলে তোমার লব্ধি হবে এ থেকে সি। তাহলে ত্রিভুজ সূত্রটা বুঝতে পারছো? বুঝা গেছে কিনা বলো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এইটুকুর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে? সমবিন্দু বল, বলের লব্ধি, তারপরে বল সংযোজনের ত্রিভুজ সূত্র। কোনো প্রশ্ন নাই? তুহিন, বুঝা গেছে? জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, এইগুলা সহজে আসলে না বোঝার কথা না। আহ আর তোমাদের কিন্তু ওই জিনিসগুলো আলোচনা করা হচ্ছে যেগুলো তোমার পরীক্ষার জন্য লাগবে, প্রবলেম সলভ করার জন্য লাগবে। কাজে যা পড়াচ্ছে এখান থেকে মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এগুলো সবগুলাই খাতার মধ্যে সুন্দর করে নোট করে ফেলবা। আচ্ছা, এরপর আসা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। এটা নিয়ে আজকে আমরা প্রবলেম গুলো সলভ করব। যদি কোনো একটি কণার উপর একই ক্রমে বা একই সময়ে ক্রিয়ারত দুইটি বল একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা হয়, তাহলে এদের লব্ধির মান ও দিক ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। এটা মূলত আমাদের এই যে বল সংযোজনের ত্রিভুজ সূত্র যেটা, এটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি, বা এটারই একটা প্রয়োগ বলতে পারো। যেমন ধরো দুইটা বল, এই যে পি বল এবং কিউ বল, এই দুইটা বলকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু বলতে এই যে ও এ ও বি এই দুটা সন্নিহিত বাহু, অথবা তোমার ও এ এসি এই দুটা সন্নিহিত বাহু, তারপর এসি বিসি এই দুটা সন্নিহিত বাহু, বিসি ও বি এই দুটা সন্নিহিত বাহু, এরকম যে কোনো দুটা সন্নিহিত বাহুর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, তাহলে ধরো এই যে ও এ এবং ও বি, একটাকে পি বল আর একটা কিউ বল দ্বারা প্রকাশ করা হয়েছে, তখন কি হবে? তখন এই যে দুইটা বলের সন্নিহিত বাহুর যে ছেদবিন্দুটা যেটা, যেমন ও বিন্দু, এই ও বিন্দু বরাবর যে কর্ণ আছে, সেই কর্ণ বরাবরই হবে তাদের লব্ধি। তাহলে এই জিনিসটা আমরা দেখাইতে পারি কিভাবে? তাহলে আমাদের আহ কোশ্চেন অনুযায়ী ভেক্টরের সাহায্যে আমরা যেটা বলতে পারি যে ও এ প্লাস এসি, ও থেকে এ, এ থেকে সি, আমরা ত্রিভুজ সূত্র যেটা দেখলাম বল সংযোজনের ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্র অনুযায়ী ও এ প্লাস এসি ইকুয়ালস টু হবে ওসি। ও এ প্লাস এসি ইকুয়ালস টু ওসি। এখন যেহেতু এটা সামান্তরিক, এসি আর ওবি এই দুইটা তো তাহলে সমান ও সমান্তরাল, তাহলে এসির পরিবর্তে আমরা ওবি লিখলে কোনো সমস্যা নাই। তাহলে যে ও এ প্লাস ও বি ইকুয়ালস টু ওসি, এটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রের যে মূল কথাটা, সেই সামান্তরিক সূত্রটা এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। আবার বলতেছি, খুব সহজ, যে দুইটা সমবিন্দু বল পি এবং কিউ, এই দুইটা বলকে আমরা যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি বানানোর দিকে, তাহলে এই যে যেমন পি এবং কিউ এই দুটাকে প্রকাশ করা হয়েছে ও এ এবং ও বি বরাবর, তখন এই যে দুইটা সন্নিহিত বাহু যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু বরাবর যে কর্ণটা থাকবে, কর্ণ তো দুইটা, যেমন এই দিকেও তো একটা কর্ণ আছে, এই বি বরাবর তো একটা কর্ণ আছে, কিন্তু ওই বিন্দু বরাবর যে কর্ণটা থাকবে, সেই কর্ণটা এই দুইটা বলের লব্ধি নির্দেশ নির্দেশ করবে। আর এটা আমরা দেখালাম কেমনে? মানে তোমার যদি আসে যে বলে সামান্তরিক সূত্রটা লেখো, তখন তোমার স্টেটমেন্টটা লিখতে হবে, স্টেটমেন্ট লেখার পর এই চিত্রটা এঁকে এই দুইটা লাইন দেখাই দিতে হবে আর কি। তাহলে তুমি কথাটা প্রথমে বললা যে পি বল এবং কিউ বলকে আমি এখানে এম এক্স এম ওয়াই বলতে, এই যে প্রথম অংশটা প্রথম চিত্র থেকে বলছে যে এম এক্স বরাবর হচ্ছে পি আর এম ওয়াই বরাবর হচ্ছে কিউ, এই দুইটা বল সমবিন্দু বল, এম বিন্দু দিয়ে ক্রিয়ারত। এই দুইটা বলকে আমরা রিপ্লেস করছি কোথায়? এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের ও এ বরাবর আমরা পি বলটাকে নিচ্ছি, আর ও বি বরাবর আমরা কিউ বলটাকে নিচ্ছি। নেয়ার পর তাহলে তোমার সামান্তরিক সূত্রটা কিভাবে জাস্টিফাইড হবে? যদি তুমি দেখাইতে পারো যে ও এ প্লাস ও বি ইকুয়ালস টু ওসি, মানে এই দুইটার সমষ্টি বা এই দুইটার লব্ধি হচ্ছে ওসি, এটা যদি দেখাইতে পারো তাহলে তোমার জাস্টিফাইড হচ্ছে। এখন এই ত্রিভুজে এসে ত্রিভুজ সূত্র আমরা যেটা দেখলাম বল সংযোজনের ত্রিভুজ সূত্র, যে একই ক্রমে যদি দুইটা বল থাকে, যেমন ও থেকে এ, এ থেকে সি এই পর্যন্ত যদি আমরা যাই, এরকম যদি হয় ও থেকে এতে গেলাম, এ থেকে সি তে গেলাম, তাহলে আমার লব্ধি হবে ও থেকে সি।
তাহলে ওইটা তো আমাদের জাস্টিফাইড, বা ওইটা তো আমরা আগে থেকে যেহেতু জানি, তাহলে ওইটা আমরা লিখতে পারি ও এ প্লাস এসি ইকুয়ালস টু ওসি। আর সামান্তরিক বিধায় এসির পরিবর্তে আমরা লিখতে পারতেছি ওবি। তাহলে ও এ প্লাস ওবি ইকুয়ালস টু ওসি, যেটা আমাদের সামান্তরিক সূত্রের মূল কথা, যে এই দুইটা বলের লব্ধি তাহলে আমাদের এই যে ওসি কর্ণ দ্বারা প্রকাশ পাইছে। এই হলো সামান্তরিক সূত্র। যদি পরীক্ষায় আসে 2 মার্কসের জন্য আসবে জ্ঞানমূলকে, কাজে স্টেটমেন্ট আর এই চিত্র আর এই দুটো লাইন যদি লিখে তুমি দেখাই দাও, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে বলে মনে করি না, যদি ভাষাগত কোনো ভুল না করো। আচ্ছা, আজকের জন্য বেসিক মোটামুটি বলা চলে এইটুকুই, মানে ডেফিনিশন রিলেটেড। এখন আমাদের একটা আহ এটা থিওরি আকারে আসে, কোশ্চেন আকারে আসে। একই বিন্দুতে ক্রিয়ারত পরস্পর আলফা কোণে যদি আনত থাকে দুইটা বল পি ও কিউ, তাদের লব্ধির মান ও দিক নির্ণয়, এইটা আমরা দেখবো। আর এখান থেকে কিছু স্পেশাল কেস আছে, যে স্পেশাল কেসগুলো আমাদের আহ জানতে হবে আর কি। আর এরপর আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যেতে হবে। তাহলে এখানে এটা তোমরা অলরেডি ভেক্টরে প্রমাণ করে আসছো বা ভেক্টরে প্রমাণ করছো। তো যদি ওইভাবেই পরীক্ষার খাতায় অ্যান্সার করো কোনো সমস্যা নাই। আহ মানে যে কোনো একভাবে করলেই হবে। আর আমি এখানে কম্পারেটিভলি ইজি যে প্রমাণটা আছে এই প্রমাণটা লিখে দিচ্ছি তোমাদের হ্যান্ড নোটের মধ্যে, এটাই বুঝাই দিচ্ছি। তা লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য আমরা এখানে সামান্তরিকের ইনিশিয়াল যে কথাগুলো আছে এই কথাগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। চিত্রের বর্ণনা, তারপরে আমাদের বলগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। যেমন এখানে বলা আছে, মনে করি ও বিন্দুতে অবস্থিত একটি কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বল পি ও কিউ এর মান ও দিক যথাক্রমে ও এ ও বি দ্বারা নির্দেশিত হলো। তোমার ভাষায় লিখলে এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের ও এ বরাবর হচ্ছে পি আর ও বি বরাবর হচ্ছে কিউ। প্রথম চিত্র যদি আমরা ফোকাস করি, তাহলে মনে করি ও এ ও ও বি এর অন্তর্গত কোণের পরিমাণ আলফা। আহ এই যে কোণটা ধরা হয়েছে এটা, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু আলফা। এখন এখানে দুইটা চিত্র, একটা হচ্ছে সূক্ষ্ম কোণের জন্য আর একটা হচ্ছে স্থূল কোণের জন্য। তাহলে সূক্ষ্ম কোণের জন্য কোনটা, যে প্রথম চিত্রে আলফা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর দ্বিতীয় চিত্রে আলফা হচ্ছে স্থূল কোণ। এই যে আমরা চিত্র দুইটা, একটা হচ্ছে যে ও এ ও বি তার মধ্যবর্তী কোণ যেটা, এই কোণটার কথা বলা হচ্ছে, তাহলে এটা এখানে সূক্ষ্ম কোণ। আর এই যে ও এ ও বি, এই কোণটা হচ্ছে স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বড়। চিত্র কঠিন না, চিত্র দুইটা কম্পারেটিভলি দেখলে দেখবা যে ঝামেলা মনে হচ্ছে না। আচ্ছা, এরপর কি করা হয়েছে, ও এ সি বি সামান্তরিক অঙ্কন করে তার কর্ণ ও সি যোগ করি দুইটার ক্ষেত্রেই। এখন তুমি আগে সামান্তরিক আঁকবা তারপরে কাজটা করবা, বাট এখানে আগে ধরো বলের কথাটা বলছে, তারপর সামান্তরিকটাকে কমপ্লিট করতে বলছে। আচ্ছা, সামান্তরিক আঁকার পর এখানে অতিরিক্ত যেটা করতে হবে, সি থেকে একটা লম্ব টানতে হবে। এখন সি থেকে যখন তুমি লম্ব টানবা, এই লম্বটা দেখবা যে যখন তোমার সূক্ষ্মকোণের যে চিত্রটা, এই চিত্রের ক্ষেত্রে তো আমাদের সি থেকে লম্ব টানলে আমরা ও এর মধ্যে এটাকে পাবো না। তাহলে তখন কি করতে হবে, ও একে বর্ধিত করতে হবে, যে ও এর বর্ধিতাংশের উপর আমরা সিডি লম্ব আঁকলাম। আর যখন এটার ক্ষেত্রে আমরা আঁকবো, এটার ক্ষেত্রে সি থেকে সরাসরি যদি আমরা লম্ব টানি, তাহলে আমরা সেটা ও এতে পাবো। তাহলে ওই কথাটা এখানে সুন্দরভাবে একটু গুছায় বলবা, যে তাহলে বলের সামান্তরিক সরি ও এ সিবি সামান্তরিকের কর্ণ ওসি যোগ করি, বলের সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি আর এর মান ও দিক ওসি দ্বারা নির্দেশিত হয়। আহ আচ্ছা, এই যে কথাটা যেটা বলছে, ও এর উপর সিডি লম্ব আঁকি। আচ্ছা, এই কথাটুকু তোমরা ওই যে 9-10 যেরকম ধরো উপপাদ্য পড়তা, সেখানে শুরুতে যে কিছু বর্ণনা থাকতো, তো ওই টাইপের আর কি। তোমার চিত্র এবং তার সাথে সম্পর্কিত যে কথাগুলা, এটা মুখস্থ করতে হবে আমি মনে করি না। তুমি জাস্ট চিত্রটা যখন আঁকবা তখন বুঝে বুঝে আঁকবা, যে আমরা কি করতেছি, কি ধরে নিচ্ছি, কার পরে কার কোনটার পরে কোন কাজটা করা হচ্ছে। যদি মোটামুটি ভাবে মাথায় নিতে পারো তাহলে আশা করি এখানে তোমার সমস্যা হবে না। আচ্ছা, এখন তোমার টার্গেটটা কি, তোমার টার্গেট হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করবা। লব্ধি কোনটা, লব্ধি হচ্ছে এই যে আর। তাহলে বোঝার সুবিধার্থে দেখো, যেভাবে লেখা আছে তোমরা ওইভাবে পরীক্ষায় লিখবা। তো আমরা যদি লব্ধিতে যাই, লব্ধি বের করতে চাই, তাহলে তুমি প্রথম দেখো যে লব্ধিটা কার সাথে সম্পর্কিত। এখানে যদি আমরা ত্রিভুজ আকারে চিন্তা করি, তাহলে লব্ধির জন্য তোমার ও ও সি ডি এই পুরা ত্রিভুজটা কিন্তু লাগবে, সমগ্র ত্রিভুজ যদি আমরা নিতে চাই। ও সি এ ত্রিভুজের মধ্যেও তো আমাদের ও ওসি আছে, লব্ধি আছে, কিন্তু সেটা আমাদের সমকোণী ত্রিভুজ না। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে চাইলে সমকোণী ত্রিভুজ দরকার। তাহলে আমাদের এই পুরা ত্রিভুজটাই ওসি কে হোল্ড করে। এটার ক্ষেত্রেও যদি তুমি দেখো, এই যে ওসিটা আমরা কিভাবে পাবো, ও সি ডি এই ত্রিভুজটা যদি আমরা নেই। আচ্ছা, এই ত্রিভুজে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের সূত্রটা হবে এটা, ওসি স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা হচ্ছে তোমার মূল জিনিস।
যেটা তোমার প্রমাণের জন্য লাগতেছে। এখান থেকে আমরা লিখতে পারবো আর স্কোয়ার ইকুয়ালস টু পরে যা হয়। এখন এই যে ওডি যে জিনিসটা, ওডি, ওডি কে কিন্তু আমরা এখানে দুই মানে পুরাপুরিটা পাচ্ছি না। তোমার আছে কি, তোমার আছে হচ্ছে পি। পি এর মান কোনটুকু? ও থেকে এ পর্যন্ত। তুমি প্রথম চিত্র দিয়ে আগে বুঝে নাও জিনিসটা। ও থেকে এ পর্যন্ত হচ্ছে পি। তাহলে এই যে অতিরিক্ত যে অংশটা, এই অংশটার পরিবর্তে তো আমরা মানে পুরাটার পরিবর্তে তো আমরা পি বসাইতে পারবো না। তাহলে এই জন্য কি করা হয়েছে, এই জন্য এই যে ওডি কে আবার দুইটা ভাগে ভেঙে দেওয়া হয়েছে। ও এ প্লাস এডি। ওডির পরিবর্তে লেখা হয়েছে ও এ প্লাস এডি। আর সিডি যেটা, আহ এই যে সিডি যেটা, সিডি সিডি এর মতোই রয়ে গেছে। আচ্ছা, এরপর যদি এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এরকম ফর্মুলা আসবে। এখন তোমার দেখার বিষয় যেটা, এই যে তোমার তিনটা জিনিস এখানে আছে, ও এ, এ ডি আর সিডি, এই তিনটার মধ্যে তোমার কয়টার মান জানা আছে, কয়টার মান জানা নাই? এই তিনটার মধ্যে তুমি মাত্র একটার মান জানো। সে একটা কোনটা? সেটা হচ্ছে এই যে ও এ। ও এর পরিবর্তে পি তুমি বসাইতে পারবা, কিন্তু এডি আর সিডি এই দুইটা মান কিন্তু তোমার নাই। তাহলে এই যে এখান থেকে যে কাজটুকু করা হয়েছে, এই কাজটুকু করা হয়েছে এডি এবং সিডি বের করার জন্য। তো এইটুকুই হচ্ছে এখানকার মানে ক্যালকুলেশনের ধারাবাহিকতা। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বের করব? মূল জিনিসটা তোমরা বুঝতে পারতেছো কিনা? আমি শেষ করি, দেন তোমরা কোশ্চেন করবা। তা আমি আবার বলতেছি, তোমার লব্ধির মান নির্ণয় করা দরকার। লব্ধির মান নির্ণয় করার জন্য তুমি লব্ধিতে যাবা। লব্ধি হচ্ছে এই যে ওসি। তাহলে আমি যদি সমকোণী ত্রিভুজের পার্সপেক্টিভে চিন্তা করি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমার দরকার হচ্ছে ও সি ডি, এই পুরা ত্রিভুজটা। এই ত্রিভুজের মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে আমরা সূত্র পাবো ও সি স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন ওডির মধ্যে ও এর মান আমাদের জানা আছে, এডির মানটুকু জানা নাই। তাহলে ও এ কে, ওডি কে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। তাহলে এডি আমাকে বের করতে হবে। তারপরে সিডি, এটার মানও তো আবার জানা নাই। আমার হলো এসির মান জানা আছে কিউ, এসির পরিবর্তে কিউ বসাতে পারবো, বাট আমার আছে হলো সিডি। তাহলে আমার টার্গেট হচ্ছে প্রথমেই যে আমি কিভাবে এই সিডি আর এডি বের করতে পারবো। তাহলে এখন খেয়াল করো, তোমার সিডি আর এডি এটা কিন্তু এই যে ছোট ত্রিভুজটার সাথে সম্পর্কিত, এই ত্রিভুজটার সাথে সম্পর্কিত। তাহলে এই ত্রিভুজে আমরা যদি এই যে কোণটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা এই সিডি আর এডিটা বের করতে পারবো, কারণ আমাদের এসি আছে, এসি হচ্ছে কিউ। তাহলে এসিটা হচ্ছে এখানে আমাদের অতিভুজ। তাহলে তুমি প্রথম দেখো, যখন তুমি সিডি বের করবা, সিডি হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং অতিভুজ এই দুইটার মধ্যে সম্পর্ক আছে কার? লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা নিলে আমরা সিডি বের করতে পারবো। আর ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, কস থিটা নিলে আমরা এডি বের করতে পারবো। তাহলে কোন হচ্ছে আমাদের সিএডি, এখানে একবারে লেখা হয়েছে, তোমরা চাইলে কস থেকে লিখে তারপর এটা নিয়ে আসতে পারো। এই যে এডি ইকুয়ালস টু লিখলাম কোথা থেকে, এটা লেখা হচ্ছে কস সিএডি, মানে এই যে কস থিটা, এখানে থিটা নাই এই জন্য সরাসরি সিএডি লেখা হয়েছে। এটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি। এখান থেকে আমরা সরাসরি একবারে লিখতে পারি এডি ইকুয়ালস টু এসি কস সিএডি। আর এসি তো আমাদের জানা নাই, সরি জানা আছে, এসি হচ্ছে আমাদের কবির সমান কিউ। তাহলে এসির পরিবর্তে আমরা লিখতে পারি ওবি, ওবির পরিবর্তে কিউ। তাহলে আমাদের এই যে এডির মান আসলো কিউ কস থিটা। একইভাবে সাইনটাকে কনসিডার করে সিডির মান আসবে কিউ সাইন আলফা, কিউ কজ আলফা, কিউ সাইন আলফা। এই জিনিসটাই, এটা হচ্ছে প্রথম চিত্রে দেখানো হয়েছে, এই জিনিসটাই দেখানো হচ্ছে এই যে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে, দ্বিতীয় চিত্রের পার্সপেক্টিভে। তাহলে ওইখানে শুধুমাত্র আমাদের এই যে থিটার পরিমাণটা, এই থিটার পরিমাণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন 180 ডিগ্রি মাইনাস আলফা? কারণ তোমার এই অংশটুকু যদি আলফা হয়, এই অংশটুকু যদি আলফা হয়, তাহলে তোমার এটাকে বর্ধিত করলে এইটুকু হচ্ছে আলফা, এই অংশটাকে তুমি আলফা বলতে পারবা। তাহলে তোমার দরকার হচ্ছে যখন সূক্ষ্মকোণ তুমি নিচ্ছ, তখন তোমার দরকার হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা কি হবে? সরল কোণ হিসাবে চিন্তা করো, পুরোটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এইখানের ক্যালকুলেশন আর এইটুকুর ক্যালকুলেশনটা একেবারেই সেম। শুধু থিটা এখানে সিএডি এর পরিবর্তে আলফা বসানো হয়েছে, আর এখানে সিএডি এর পরিবর্তে পাই মাইনাস আলফা বসাইতে হবে। আর যখন তুমি পাই মাইনাস আলফা বসাবা, তখন কস 180 ডিগ্রি মাইনাস থিটা এটা যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক, এই জন্য এই যে সামনে মাইনাস আসছে, 7.1-এ পড়ছো। আর সাইন যখন লিখছো, সাইনের ক্ষেত্রে তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, তো এই জন্য এখানে প্লাস। তাহলে এই যে প্রথম স্টেপ, প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্র থেকে এই জায়গাতে আমরা কি করছি? সিম্পল, এই জায়গা থেকে আমরা সিডির মান বের করছি, এই জায়গা থেকে আমরা এডির মান বের করছি। সিডি আর এডির মান আমরা এখন এখন কি করব? ওই যে আমাদের মানে বড় ত্রিভুজের মধ্যে যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, সি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এইখানে আমরা
মানগুলা বসাই দিব, মান বসাই দিয়ে বাকি যে ক্যালকুলেশন আছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে আর কোনো জটিলতা নাই। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলা হয়েছে, কিউ স্কয়ার কমন নিলে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা 1, বাকি যা আছে এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই হচ্ছে লব্ধির মানের যে বিষয়টা। এখন এইটুকুর মধ্যে বলো তো তোমরা বুঝতে পারলা কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? বুঝছি স্যার। বুঝা গেছে? সব বুঝতে পারছো? তোমরা একটু কথা বলো, না হলে তো আমি বুঝতে পারবো না। তোমরা এতজন আছো, দুই একজন যদি কথা বলো তাহলে বাকিরা বুঝতেছো কিনা তো বোঝা কঠিন। নাবিল বুঝা গেছে? জি স্যার। শ্রাবন্তী, সিয়াম? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি যত বেশি এক্সপ্লেইন করা যায় আর কি। তোমাদের কোশ্চেন রাখার মতো জায়গা আমি রাখতেছি না, তারপরে কোনো জায়গায় কনফিউশন হলে বলবা যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা, এখন তুমি আসো দিক যেটা, দিক বলতে এই যে থিটা, এটা মনে রাখবা। এখানে লব্ধি দিক বলতে পি বলের সাথে আহ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে লব্ধিটা ক্রিয়ারত আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে থিটাটা আমরা যদি বের করতে চাই, আমাদের আহ টেন থিটা সাহায্য নিতে হবে। কেন টেন থিটা সাহায্য নিতে হবে? কারণ যে লম্ব বাই ভূমি, আমরা এখানে সিডি যেহেতু আছে এটার ব্যবহার করব, আর হচ্ছে এডি যেটা ভূমি এটা ব্যবহার করব, দুইটা চিত্রের ক্ষেত্রে একই। তাহলে আমাদের টেন থিটা ইকুয়ালস টু সিডি ডিভাইডেড বাই ওডি, এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন সিডির মান কিন্তু আমরা এখানে বের করছি, সিডি হলো কিউ সাইন আলফা, এটা নতুন করে বের করতে হবে না। তারপর এই যে ওডি যেটা, ওডি কে আমরা ভেঙে দিব, ও এ প্লাস এডি, এডির মানও আমরা বের করছি অলরেডি, কিউ কজ আলফা। তাহলে এখানে আমাদের শুধু মানগুলো বসাই দিলে হবে। টেন থিটা ইকুয়ালস টু সিডি ডিভাইডেড বাই ওডি, সিডি ডিভাইডেড বাই ও এ প্লাস মাইনাস এডি। প্লাস মাইনাস দেওয়া হয়েছে ওই যে তোমার প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্র এই পার্সপেক্টিভে। পরের পেজে এখানে আছে, আমরা শুধু প্লাসটা নিব আর কি। তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা আসবে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এটা বোঝা যাবে, তোমরা হ্যান্ড নোটটা একটু দেখবা, ভালো করে দেখলে বুঝতে পারবা। তো এখন এই জায়গায় আমাদের কিছু স্পেশাল কেস থাকবে, এই স্পেশাল কেসগুলো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। কেসগুলো কি কি আছে দেখো। 1 নাম্বার, আহ দুটি সমান বলের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে লব্ধির মান আর দিক নির্ণয়ের ফর্মুলাটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন ওই ফর্মুলার মধ্যে যদি সমান বল হয়, সমান বল মানে কি, তাহলে পি এবং কিউ তে দুইটা বল, এই দুইটা বল সমান হবে, পি ইকুয়ালস টু কিউ হবে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওই যে যে ফর্মুলাটা ছিল, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার দুইটাই পি স্কোয়ার হয়ে যাবে, এই যে পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। বাকি যে যেটুকু এটুকু ক্যালকুলেশন করে যা আসবে ওইটাই হলো আমাদের লব্ধির মান। পি স্কোয়ার আর পি স্কোয়ার মিলে 2 পি স্কোয়ার, আর এখানে আছে 2 পি স্কোয়ার কজ আলফা, 2 পি স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা। 1 প্লাস কজ আলফার ফর্মুলা নাই, 1 প্লাস কজ 2 আলফার ফর্মুলা আছে, এই জন্য এটাকে একবার লিখে দিচ্ছি, কারণ এগুলো এখন তোমরা পারার কথা, ত্রিকোণমিতি যেহেতু করছো। তাহলে 1 প্লাস কজ 2 ইন্টু আলফা বাই 2 লিখতে হয়, ওই জায়গা থেকে আসবে 2 কস স্কোয়ার আলফা বাই 2, আর সামনে 2 মিলে 4 কস স্কোয়ার আলফা বাই 2, আর পি স্কোয়ার তো আছেই। তাহলে এটা হচ্ছে আমাদের সমান বলের লব্ধির মান। আর স্কোয়ার থেকে আর এর মান হচ্ছে এটাকে বর্গমূল করে যেটা আসে। আচ্ছা, এবং দিক কোনটা? দিক হচ্ছে এই যে আমাদের দিক নির্ণয় যে ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে তুমি যদি মানগুলা বসায় দাও, মান বলতে কি, কিউ এর জায়গায় পি বসায় দেওয়া হয়েছে এখানে, বসায় দিয়ে যেটা আসে, উপরে যেমন পি আছে নিচে পি কমন নিলে উপরে নিচে পি ক্যান্সেল হয়ে যায়। তাহলে 1 প্লাস কজ আলফা, ওই সেম ফর্মুলা, 1 প্লাস কজ 2 আলফা, 2 ইন্টু আলফা বাই 2, তাহলে 2 কস স্কোয়ার আলফা বাই 2, উপরে সাইন 2 আলফার ফর্মুলা ফেলা হয়েছে, কাটাকাটি করে ট্যান আনা হয়েছে, দুই পাশ থেকে ট্যান চলে গেলে থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। তো এটা প্রশ্নে আসে সরাসরি, দেখাও যে দুটি সমান বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে, তখন এইটুকু অ্যান্সার করতে হবে। জ্ঞানমূলকে দেখবো আমরা, তখন দেখবো যে এটা অনেকবার আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ একই দিকে যদি ক্রিয়াশীল হয়, একই দিকে ক্রিয়াশীল হলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তখন আমাদের লব্ধি হবে পি প্লাস কিউ, যেটা আমরা যে শুরুতে দেখছি সমবিন্দু বলের ক্ষেত্রে যেটা হয়। বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় তখন মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি।
তাহলে কস 180 ডিগ্রি মান হচ্ছে -1। সেখান থেকে আমাদের ফর্মুলা আসবে a মাইনাস বি হোল স্কোয়ারের আর এর মান হবে পি মাইনাস কিউ। পি এর মানটা অবশ্যই কিউ এর থেকে বড় কনসিডার করতে হবে, আর যদি কিউ এর মান বড় হয় তাহলে কিউ মাইনাস পি হবে। এটাও আমরা সমবিন্দু বলের ক্ষেত্রে এই কনসেপ্টটাও আমাদের দেখা হয়েছে। আচ্ছা, এই হলো আমাদের আজকের ওভারঅল বেসিক। এইটুকুই মধ্যে আমাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো আমরা দেখব। তো তোমাদের 10 মিনিট সময় দিচ্ছি, এই 10 মিনিট সময়ের মধ্যে তোমরা এই পুরা বেসিক অংশটা একবার ভালো করে দেখো। তারপর সেকেন্ড সেশন শুরু করে আহ গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, জ্ঞানমূলক প্রশ্ন আর বড় প্রশ্নের জন্য যেগুলো আসে।